আইএসএফ এর সমর্থন দেখে শওকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়েছে। ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। ভাঙড়ে একজন ভালো লোক রয়েছে, তাকে যদি আবার জেলে ঢোকানো যায় তাহলে তৃণমূলের মানে আস্থা মেটে। কারণ দুই চোর, একটা সাসপেন্ডেড চোর আর একটা বড় ডাকাত শওকত মোল্লা, ওরাই এখন ভাঙড়টা কন্ট্রোল করতো। দিদির একদম বড় ডান হাত আর বাঁ হাত ছিল। একজনকে বাধ্য হয়েছেন, মানে একজন তো 6 মাস অন্তর অন্তরই দল থেকে লাত খায় আবার চলে আসে, তৃণমূল বলেই এটা সম্ভব। আর আরেকজন সে ওই প্রকাশ্যে বলে ফেলেছে যে কম্বলের টাকা মানে চুরি করা টাকায় কম্বল বিলোই, এইসব বলার পরে দলের কাছে শোকজ কে সেও এখন ব্যাকফুটে। আর কাউকে এখন তৃণমূল পাচ্ছে না সেখানে কিছু করার। সেখানে নওশাদ এখন ইলেক্টেড এমএলএ, সে এখন ভাঙড়ের মানুষদের জন্য অনেক কিছু লড়াই করতে চাইছে। সেই জায়গাটা রাজ্য সরকারের মানে গায়ে চিরবিরানি ধরছে, যার জন্য পুলিশ করছে। এসব নেতাদের অঙ্গুলি হেলনে ভাঙড়কে টার্গেট করা হচ্ছে। ভাঙড়ে হচ্ছে দুটো বড় চোর আছে, একটা হচ্ছে আরাবুল, একটা হচ্ছে শওকত মোল্লা। প্রতিবারই তৃণমূলে ভোটের সময় এই দুজনই ভাগাভাগি করে 11-র পর থেকে খেয়ে এসেছে। বলছি সবই আসছি আমি। এখন আরাবুল চোরটা সাসপেন্ড হয়েছে, যদিও এখন সে খুব ভালো ভালো কথা বলছে তৃণমূলের সম্পর্কে, যাতে তার সাসপেনশনটা তুলে নেওয়া হয়। এরপরে আর একটা ব্যাপার হচ্ছে যে শওকত মোল্লাও কম্বল টম্বল চুরির টাকা দিয়ে অনেক কিছু বন্টন টন্টন করেছে, বা চুরির টাকা দিয়ে কম্বল বন্টন বা ওই অনেক কিছু ত্রাণ সামগ্রী টামগ্রী পাঠিয়েছে, কিন্তু এখনো তিনি হালে পানি পাচ্ছে না। কিন্তু আইএসএফ প্রথমবার এসে সেরকম কিছু না করতে পারলো, পরের বার ভালোভাবে ঝড় তুলে দিয়েছে। এবং একটা নতুন ছেলে, আনকোড়া ছেলে নওশাদ সিদ্দিকী, যাকে কেউ হিসাবের মধ্যেই রাখেনি, সে আজকে সেখানে একটা এমএলএ সিট দখল করে নিয়েছে, মানুষের হৃদয় সে স্থান করে নিয়েছে। এইটা যদি হতে থাকে, একজন তাজা নেতা, ভালো নেতা, সৎ নেতা, সে যদি আজকে তার ক্ষমতা দিয়ে তার নিজের এলাকায় ভালো উন্নয়ন করে দেখায়, এবং পাশাপাশি সেই উন্নয়নের রেস যদি অন্য জায়গায় পড়ে, তাহলে চোর তৃণমূল, ঠিক আছে, তাদের অনেক অসুবিধা হয়ে যাবে। যার জন্য আজকে তাকে বিভিন্নভাবে হ্যাম্পার করা, আর না হলে এইসব গন্ডগোল পাকিয়ে রাখবে পুলিশ। কারণ হচ্ছে যে দেখুন, এটা চিরকালই হয়ে এসেছে, চিরকালই আমাদের এখানে চিরকালই শাসক দল নিজেদের ক্ষমতায় থেকে যাওয়ার জন্য বিরোধীদের পুলিশ দিয়ে হোক বা মানুষকে ভুল বুঝিয়ে হোক চিরকাল আটকেছে, এটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমি বলবো নওশাদ সিদ্দিকী তিনি যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা যা মানুষ যেন ফলো করে। ওয়াকফ নিয়ে অন্তত কেউ দেশের আইন হাতে তুলে নেবেন না। পুলিশ পেটানো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, স্টেশন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা, বাস স্ট্যান্ড ভাঙচুর করা, বাস ভাঙচুর করা, বিডিও অফিস ভাঙা, এগুলো সাধারণ মানুষের কাজ নয়। এগুলো করলে আজকে ভাবছেন খুব ভালো, কালকে এই প্রশাসন কিন্তু আপনার পাশে থাকবে না। কারণ দল যদি চেঞ্জ হয়ে যায়, অথবা যদি কোর্টের অর্ডারে আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, সেই মামলাতে কিন্তু তখন যে আপনাকে নেতা বা যে মন্ত্রী বা যে এবিসিডি এ থেকে যে তৃণমূলের ছোট বড় নেতারা আপনাকে মদত দিয়েছে না, তারা কিন্তু কেটে পড়বে। আপনার ঘরের ছেলেটা বা আপনার ঘরের কাকুটা, তাকে কিন্তু জেলে ঢুকতে হবে। যেরকম 144 না 150 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। চট করে বেলও পাবে না, কারণ যদি প্রমাণ হয় পুলিশের গাড়ি ভাঙতে এসেছিল, আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, ওই কোর্টে যদি বেল হয়ে যায়, ক্যান্সেলেশন এখানে ফাইল হয়ে যাবে, বা হাইকোর্টের অর্ডার রয়েছে। সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করুন। আর তৃণমূলের এই হোতা নেতা, হাফ প্যান্ট পরা, ফুল প্যান্ট পরা, এই সমস্ত নেতা, 3.5 টাকা 1.5 টাকা 4 আনা 8 আনার নেতাগুলোর চোখে চোখ রেখে কথা বলুন। আমি অবাক হয়ে গেলাম যে ধর্মীয় বিষয়টা আমাদের এখানে এত বেশি করে কেন এমফ্যাসিস দেওয়া হয়। আমাদের দেশ তো বাংলাদেশ নয়, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের এই ঘটনা বলছে 3 মাস ধরে ব্লুপ্রিন্ট হয়েছিল। আরে 3 মাসের ব্লুপ্রিন্ট পুলিশ কিছু জানতে পারলো না? তার মানে এর তো নাশকতার ছক। আমি একটা বিশেষ কাজে মালদা থেকে ফিরছিলাম রবিবার, সাধারণ মানুষ যারা মুর্শিদাবাদের ওই স্টেশনগুলোর ওপর থেকে ট্রেনে উঠছেন, তারা বলছে যে যে কোনো মুহূর্তে যদি হাইকোর্ট রোববার অর্ডার না দিত, শনিবার অর্ডার না দিত, শনিবার রাত্রির বেলা স্টেশন বাস স্ট্যান্ড আরো বেশি করে মানে ভাঙচুর করা হতো। এমনকি কয়েকটা স্টেশন, দুলিয়া, নাজিমগঞ্জ, এই স্টেশনগুলোকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তাহলে কানাঘুষোয় মানুষ শুনতে পারে, রিউমারও হতে পারে, কিন্তু যা ঘটে বা যা শোনা যায় তার কিছুটা সত্যি। এইটা ঘটনা একদম সত্যি। যেভাবে মারা হয়েছে, কেন মারবে? সেখানে পুলিশ বড় বড় পুঙ্গব, তারা কোথায় গেল? রাজীব কুমার কোথায় গেল? ওই আরেকজন যে রয়েছে, তিনি এখন বড় বড় স্টেটমেন্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার সামনে, তিনি সেখানে কোথায় গেছিলেন? তার অত বড় ছাতি কেন চুপসে গেল? মুখ্যমন্ত্রীর মুখে কেন কোনো প্রতিবাদ নেই? মুখ্যমন্ত্রী শুধু মুখের কথা বলেই শেষ? তিনি যান। আগে তো আমরা দেখতাম কোনো ঘটনা হলেই তিনি ছুটে চলে যান। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি ছুটে চলে গেছেন। কোনো ঘটনা হয়েছে, তিনি দল পাঠিয়েছেন বাইরে।
হ্যাঁ, বারাণসীতে, এখানে ওখানে। আজকে তার দলের একটা লোক কিছু বলছে না কেন? তারা ইনভলভ বলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন? আসলে সব জায়গায় রাজনীতি করে করে মানে মানুষকে একদম চোরচিডিংবাজ বানিয়ে ছেড়ে দিয়েছে। আমি তো এইটাই বলবো, প্রতিষ্ঠা দিবসে সে বক্তব্য দিতে পারবে বা না পারবে, তাতে পশ্চিমবঙ্গ পুলিশের এত মাথা ব্যথা কেন? কেন তার কি, তারা কি কি অন্যায় করেছে তারা? তাহলে আমার বক্তব্য হচ্ছে যে কেন নওশাদ সিদ্দিকী এই মামলাটা করলো না আমি জানি না। আমি তাকে ওপেন বলছি, এই মামলাটা তার করা উচিত। যে এইটা তাহলে যদি রায় হয় পুলিশের বা কোর্টের, তাহলে অন্য যত নেতা এবং শাসক দলের যত নেতার নামে কোনো মামলা রয়েছে, কোনো সভায় কোনো জায়গায় তারা কোনো বক্তৃতা করতে পারবে না। তাহলে তার আওতায় তো মুখ্যমন্ত্রীও চলে আসে, তাহলে 21শে জুলাই হবে না? মুখ্যমন্ত্রীর নামে এফআইআর আছে। আমি পরিষ্কার কথা, আইন যদি হয় একটা, সবার জন্য সমান আইন হবে দেশের। কোনো মামলা থাকলেই তাহলে করতে পারবে না। সুপ্রিম কোর্ট এই কথা বলেছিল, কোনো মামলা থাকলে কেউ ভোট করতে পারবে না। ইমপ্লিমেন্টেশন যদি হয় সবার জন্য হোক। স্টেজের পিছন থেকে একটা মিছিল নিয়ে এসছে অমিত শাহের কুশপুতুল নিয়ে। এটা সিতুড়ি থেকে জনাব হাফেজ শামসুদ্দিন সাহেব ও মাওলানা শরীফুল সাহেবের নেতৃত্বে বিশাল একটা মিছিল, সঙ্গে আছেন বানগদা মসজিদের ইমাম মাওলানা সাইফুদ্দিন সাহেবদের নেতৃত্বে বিশাল একটা বড় মিছিল এনেছে, একটা কুশপুতুল এনেছে। আপনাদেরকে অনুরোধ রাখবো, যারা পায়ে হেঁটে সিতুড়ি থেকে শাকসার থেকে এসছেন, আপনারা কুশপুতুল কেউ ধরাবেন না, কুশপুতুল কেউ ধরাবেন না। আপনারা কি যে বর্তমানে কালা কানুন তৈরি হয়েছে, আপনারা কি বিষয়টা জেনেছেন? আপনারা এখনো হয়তো সকলেই পরিপূর্ণভাবে জানেননি। একদম সংক্ষেপে বলি, 3 থেকে 4 মিনিট সময় নিজেরা বক্তব্য শুনুন, অপরকে একটু শোনার জন্য সহযোগিতা করুন। একদম সংক্ষেপ কথা, যে আজকে দূর দূরান্ত থেকে মানুষ হয়তো বিভিন্ন মাধ্যমে যখন ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয় যখন মানুষ শুনছেন, হয়তো সে ভাবতে পারেন যে ওয়াকফ সম্পত্তিটা কি। কারো কারো মনে হতে পারে এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বলতে হয়তো কিছু ভেস্টেড ল্যান্ড মুসলিমরা দখল করে রেখেছিল, সরকার সেটাকে ফোর্সফুলি আইন এনে মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যদি এটা কেউ ভেবে থাকেন, ভুল। ওয়াকফ সম্পত্তি হলো আমার আপনার বাপদাদা 14 পুরুষ পূর্বপুরুষরা মসজিদ একটু সকলে এই দিকটা বসে যাবেন। একটু অনুরোধ রাখবো, এই যে 213 বাসটা আছে, এই বাসটা যদি ছেড়ে দেন তাহলে এই জায়গায় মানুষ বসতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। এই বাসটা যদি একটু সম্ভব হয় তাহলে মানুষ সুস্থভাবে বসে অনুষ্ঠান শুনতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আজকে গোটা ভারতবর্ষের উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের